সুধী দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ে সাপ্তাহিক আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আমাদের সাথে স্টুডিওতে দুজন বিশেষজ্ঞ অতিথি আছেন আপনাদেরকে মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই বিষয়ে আমাদের বিশেষজ্ঞ অতিথিরা পরামর্শ দিয়ে থাকেন। সো সেটা যদি থাকে আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন ফেসবুক লাইভে, এবং আমাদের সাথে যুক্ত থেকে প্রশ্ন জানাতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে। এবং এই পুরো অনুষ্ঠানটাতে আপনাদের সাথে থাকবো আমি ডক্টর আফরিন সুলতানা। সো আমাদের বিশেষজ্ঞ অতিথি যারা আছেন তাদের পরিচয়টা একটু আপনাদের জানিয়ে দিই। আমাদের সাথে আছেন ডক্টর সোহেল মাহমুদ আরাফাত, যিনি মেডিসিন ডিপার্টমেন্টে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর রেহেনা আরজুমান হাই, যিনি সহকারী অধ্যাপক হিসেবে আছেন স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটালে। আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা অনুষ্ঠানটার আলোচনাটা শুরু করতে চাই একটু সমসাময়িক একটা সিচুয়েশন দিয়ে, যেটা হচ্ছে প্রত্যেকটা সিজনাল চেঞ্জের সাথে সাথে কিছু কিছু রোগের প্রকোপ অবশ্যই বেড়ে যায়। সো যেহেতু এখন বৃষ্টির দিন শুরু হয়ে গেছে, মনসুন সিজনে ডেফিনেটলি কিছু অসুখ তো হয়েই থাকে মানুষের। সেই বিষয়টা নিয়ে আগে একটু আপনার কথাটা জানতে চাই। অ্যাজ এ স্পেশালিস্ট আপনি কি জানাতে চান আমাদের দর্শকদের? ধন্যবাদ। শুভ সকাল সবাইকে। আজকে যারা দর্শক যারা সংযুক্ত আছেন, তো এটা ঠিক প্রতি বাংলাদেশে তো বিভিন্ন সিজন আসে, তবে এটা একটা ইম্পর্টেন্ট হচ্ছে রেইনি সিজন বা বর্ষাকাল। অলরেডি আমরা দেখছি যে কয়েকদিন ধরে প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছে, পানি জমে যাচ্ছে, বা আমরা বিভিন্ন ভিজে যাচ্ছি যারা রাস্তায় কাজ করছেন। ফলে এর মাধ্যমে আসলে কিছু কিছু রোগ কিন্তু আসলে প্রাদুর্ভাব দেখা যায়। প্রথমত যেমন ধরেন যে পানি সংক্রান্ত কিছু যে মিক্স হয়ে যাচ্ছে, ওভারফ্লো হচ্ছে, ফলে পানি হলে দূষিত বিশুদ্ধ পানি একটা মিক্সিং হয়ে যায় অনেক জায়গায়। বিশেষ করে যারা আরবান এরিয়ার স্লাম বস্তি আশেপাশে যারা থাকেন তাদের জন্য স্পেশালি মিশে যাচ্ছে। ফলে দেখা যাচ্ছে অনেকগুলো পানিবাহিত রোগ হয়। তো এটা কমনলি যে আমরা ধরি যে অ্যানথ্রাক্স টাইফয়েড জ্বর, আমরা সবাই জানি টাইফয়েড জ্বর আমাদের অনেকেরই হয়েছে, হয়তো বা অনেকে ভুগছেন এখন। এটা কিন্তু পানিবাহিত রোগ, এর পানিবাহিত একটা জীবাণুর মাধ্যমে এটা যায়। দুই নম্বর ইম্পর্টেন্ট হচ্ছে ধরেন যে হেপাটাইটিস বা জন্ডিস টাইপের, যেমন কিছু কিছু ভাইরাস আছে পানিবাহিত, হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, এই দুইটা ভাইরাস স্পেশালি আমরা পানি দূষিত পানি খাওয়ার মাধ্যমে এটা যেতে পারে। দুই নম্বর হচ্ছে পানিটা আমি যে ভিজে যাচ্ছে বললাম, যেটা রাস্তাঘাটে আছেন হঠাৎ করে আউট অফ ব্লু পানি আসলো, ভিজে গেলেন, ফলে তার পানি লেগে ঠান্ডা লেগে তার সর্দি কাশিও হতে পারে, ভাইরাস বিভিন্ন আক্রান্ত হতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই কয়েক বছর ধরে, 1-2 দশক ধরে এই সময় সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে মশা গ্রো করে। আপনারা জানেন যে আমাদের বিভিন্ন জায়গায় পানি জমে থাকতেছে, পানি বৃষ্টি হওয়ার ফলে ওখানে মশা আপনার গ্রো করে জমা, যেটা আমরা জানি যে স্পেশালি এডিস ইজিপ্টি, যে এই মশাগুলো আমাদের জন্য একটা ভয়ঙ্কর কয়েক বছর ধরে দেখছি। এর মাধ্যমে আমাদের ডেঙ্গু বাহিত রোগ বা মশাবাহিত কিছু রোগ, মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু জ্বর এইরকম কিছু আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। সো মুদ্রা কথা ঠান্ডা জনিত কারণে ডাইরেক্ট কিছু ভাইরাস দিয়ে হতে পারে, মশা উৎপাদনের সাথে সংশ্লিষ্ট কিছু হতে পারে, দূষিত পানি খাওয়ার জন্য জন্ডিস আক্রান্ত হতে পারেন, কারো পানিতে ভিজে তার ঠান্ডা সর্দি থেকে নিউমোনিয়া, চেস্ট ইনফেকশনও তার কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। জি, এবং অনেক ক্ষেত্রে স্কিনের রোগও হয়ে থাকে। সো এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত জানতে চাইবো। তার আগে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। সো আপনি যে বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করতে চাচ্ছিলেন সেটা হচ্ছে হাই রিস্ক প্রেগনেন্সি। সো প্রসূতিবিদ্যার তো খুবই রিলেটিভ, সেটা হচ্ছে কি একজন মানুষের প্রেগনেন্সি পিরিয়ডটা যাতে যত সেফ করা যায় সেই বিষয়টা নিয়ে আসলে আমরা কাজ করে থাকি ডাক্তাররা বেশি, যাতে একটা স্মুথ একটা প্রেগনেন্সি মানুষ পেয়ে থাকে এবং বাচ্চাটাও যাতে একদম হেলদি একটা বেবি বর্ন হয়। সো এই রিস্কগুলোকে কমানোর জন্য বা হাই রিস্ক প্রেগনেন্সি জিনিসটাকে আপনি কি বলছেন সেই বিষয়টাকে একটু জানতে চাই সাধারণ মানুষদের বোঝার মতো করে। আচ্ছা, একটা প্রেগনেন্সি নর্মাল ফেনোমেনন, এটা খুবই ফিজিওলজিক্যাল একটা কন্ডিশন। বাট যখনই এর মধ্যে এমন কোনো কন্ডিশন অ্যারাইজ করে যেটা মা বা বাচ্চা বা উভয়ের জন্য রিস্কি হয়ে যায়, সেটাকে আমরা ঝুঁকি তৈরি হয়, সেটাকে আমরা হাই রিস্ক প্রেগনেন্সি বলে থাকি। হাই রিস্ক প্রেগনেন্সিটা যদি বলেন যে প্রিভেনশনের জন্য কি করা যায়, সেক্ষেত্রে আমরা কিছু প্রেডিকশন আমাদের মধ্যে আছে, যে ফ্যাক্টরগুলো আমরা দেখে থাকি। সেটা হলো যে একটা মা, তার একটা নির্দিষ্ট বয়স আছে যখন সে বেবিটা নেবে। ইউজুয়ালি আমরা বলে থাকি যে 20 থেকে 30 বছরের মধ্যে বেবি নেওয়ার জন্য সবচেয়ে ভালো একটা সময়। বাট কেউ একটু প্রিভেনশনের আগে যদি আমরা একটু জানতে চাই যে আসলে হাই রিস্ক প্রেগনেন্সি জিনিসটা একটা সাধারণ মানুষকে বোঝানোর জন্য বা তার কি কি নলেজটা এই বিষয়ে থাকা উচিত হাই রিস্ক প্রেগনেন্সি বিষয়টা বোঝার জন্য? এটাই মানে এই যে একটা মা যখন প্রেগনেন্ট হবে তখন তার একটা যে
প্রেগনেন্সির পূর্ববর্তী সে যে তার শরীরের সমস্ত সব ইনভেস্টিগেশন করে এভরিথিং ওকে দেখে সে যখন প্রেগনেন্সিটা নিবে তখনই মোটামুটি বলা যায় যে সে স্বাভাবিকভাবে একটা প্রেগনেন্সির গুড আউটকাম পাবে। বাট যদি দেখা যায় যে তার শরীরে অলরেডি কোনো মেডিকেল কন্ডিশন আগে থেকেই রয়েছে এবং সেটা নিয়ে সে যখন প্রেগনেন্সিতে ঢুকে এবং সে যদি রেগুলার চেক আপে না থাকে তখন দেখা যায় যে সেই মেডিকেল কন্ডিশনগুলোর কমপ্লিকেশনগুলো অ্যারাইজ করে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা মায়ের উচিত যে যখনই সে প্রেগনেন্ট হতে চায়, বাচ্চা নিতে চায়, তার আগে অবশ্যই একজন অবস্টেট্রিশিয়ানের কাছে যে প্রি প্রেগনেন্সি কাউন্সেলিংটা করার, যে তার কোনো প্রবলেম বা তার কোনো ফ্যামিলি এমন কোনো ডিজিজ আছে কিনা যেটা বাচ্চার মধ্যে যেতে পারে বা তার কোনো কন্ডিশন যেটার কারণে বাচ্চার কোনো কমপ্লিকেশন হতে পারে, এই জিনিসগুলো আগে থেকে দেখে নেওয়া। প্রথম কথা হচ্ছে কাপলরা যাতে এটার ব্যাপারে একটা প্ল্যানিং করে থাকেন এবং সেটার বিষয়ে একটা বিশেষজ্ঞের কাছ থেকে একটা পরামর্শ নেন। আর কোনো উপসর্গ আছে কিনা বা কোনো সিম্পটমস আছে কিনা যেগুলো সাধারণ মানুষ বুঝতে পারেন যে তার হাই রিস্ক প্রেগন্যান্সির দিকে যাচ্ছে? আসলে হাই রিস্ক প্রেগন্যান্সিটা তো একটা নির্দিষ্ট মেডিকেল কন্ডিশন না, দেখা যায় কারো ডায়াবেটিস থাকতে পারে, কারো প্রেশার থাকতে পারে। সো এটা পার্সন টু পার্সন ইন্ডিভিজুয়ালাইজ হবে। যেমন যার ডায়াবেটিস সে হয়তো জানে না তার ডায়াবেটিস, বাট তার কিছু ডায়াবেটিসের সিমটম থাকতে পারে, যেমন তার হয়তো অতিরিক্ত আমরা যেটা বলি যে বারবার ইউরিন পাস করা বা প্রচুর পানির পিপাসা লাগা, এগুলো থাকতে পারে। আমরা ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে ডায়াবেটিসের ক্ষেত্রে এরকম। আবার প্রেশার যাদের বেশি থাকে তাদের ক্ষেত্রে তারা যদি আগে থেকে না জেনে থাকে যে তাদের প্রেশার বেশি, সেক্ষেত্রে তাদের যে সিমটমগুলো ইউজুয়ালি হয়ে থাকে যে হঠাৎ করে ওয়েট গেইন হয়ে যেতে পারে, পায়ে পানি আসে এবং গ্র্যাজুয়ালি দেখা যায় হোল বডিতে পানি চলে আসতে পারে, তার ঘুম হবে না, মাথা ব্যথা করবে, বুকে ব্যথা হবে, এই টাইপের কিছু সিমটম থাকে। তো প্রত্যেকটা রোগের ক্ষেত্রে সিমটমগুলো ইন্ডিভিজুয়ালাইজ হয়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করে থাকি যে প্রি প্রেগনেন্সি কাউন্সেলিংয়ে যখন একটা পেশেন্ট আসে আমরা তার হিস্ট্রি নিয়ে থাকি যে কার ডায়াবেটিস হওয়ার চান্স আছে, কার কোন ডিজিজটা হওয়ার চান্স আছে, কীভাবে বুঝি তার ফ্যামিলি হিস্ট্রি, তার আগের প্রেগনেন্সিতে তার কোনো কমপ্লিকেশন হয়েছে কিনা, এই জিনিসগুলো দেখি। তারপর মায়ের বয়স, এক্সট্রিম অফ এজ যদি হয় তাদের ক্ষেত্রে দেখা যায় যে ডিসঅর্ডারগুলো একটু বেশি থাকে। তারপর হলো বিএমআই যদি বেশি হয়, মা যদি স্মোকিং, অ্যালকোহল বা কোনো রকম আসক্ত থাকে, জর্দা পান, এগুলোর ক্ষেত্রে। তারপর তার যদি দেখা যায় রিনাল ফেলোর, হার্ট ডিজিজ, বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে কোনো মেডিকেল কন্ডিশন যদি তার মধ্যে থেকে থাকে সেগুলো ফার্দার যদি সে প্রেগনেন্সিতে কন্টিনিউ করে তার একটা কমপ্লিকেশন হওয়ার চান্স থাকে। জি, আর যেহেতু ডায়াবেটিসের সাথে প্রেগনেন্সির ব্যাপারটা আপনি বারবার মেনশন করছেন, সো এটাকে প্রিভেন্ট করার জন্য বা কন্ট্রোল করার জন্য যারা প্রেগনেন্সি প্ল্যান করছেন তাদের জন্য কোনো পরামর্শ আপনি দিতে চান কিনা? অ্যাকচুয়ালি আমাদের WHO ক্রাইটেরিয়াতেই আছে যে যখন একটা মা কনসিভ করে তখন কিছু ইনভেস্টিগেশন আমরা দিয়ে থাকি এবং তার মধ্যে ডায়াবেটিসের টেস্টটা রয়েছে যেটা আমরা OGTT, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট বলে থাকি। তো এই টেস্টটা করার মাধ্যমে আমরা প্রথমে জানতে পারি যে তার কোনো ডায়াবেটিস আছে কিনা। এছাড়া তার ফ্যামিলি হিস্ট্রি বা আগে যখন সে কনসিভ করেছিল তখন তার সেই প্রেগনেন্সিতে ডায়াবেটিস হয়েছিল কিনা, তো এগুলোর মাধ্যমে আমরা কিছুটা প্রেডিকশন পেয়ে থাকি। তারপরেও যে সাসেপ্টেবল একটা কেস থাকে যে তার হওয়ার চান্স আছে তাকে আমরা সেভাবে কাউন্সেলিং করি যে মা আপনার কিন্তু চান্স আছে যে এবারও ডায়াবেটিস হওয়ার, সো আপনাকে রেগুলার একটা ফলো আপে থাকতে হবে। এবং ফলো আপ করে যখন আমরা দেখি যে তার ডায়াবেটিসের রেঞ্জটা, যে আমরা ব্লাড সুগার করে থাকি একদিনে 4 বার, খাওয়ার আগে, নাস্তা খাওয়ার 2 ঘন্টা পর, দুপুরে খাওয়ার 2 ঘন্টা পর, রাতে খাওয়ার 2 ঘন্টা পর। সো যার গ্লুকোজ লেভেলটা বেশি থাকে তাকে আমরা বলে থাকি যে সপ্তাহে অ্যাটলিস্ট 2 দিন যাতে তারা এভাবে মনিটর করে এবং তার লাইফস্টাইলটা কিছুটা চেঞ্জ করতে হবে। সুগার খাওয়াটা আমরা একদম অ্যাভয়েড করতে বলি, তাকে রেগুলার ওয়াক করতে বলি যে প্রতিদিন অ্যাটলিস্ট 30 থেকে 40 মিনিট আপনি ওয়াক করবেন। সো লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে যদি তার গ্লুকোজটা কন্ট্রোল রাখা যায় তাহলে সে হোল প্রেগনেন্সি খুব সুন্দর মতো কন্টিনিউ করতে পারবে উইদাউট এনি কমপ্লিকেশন অফ দ্য বেবি। বাট এবং যে কোনো দীর্ঘমেয়াদী রোগের ক্ষেত্রে আসলে আমরা এই জিনিসটাকে এনকারেজ করি যাতে মানুষ জিনিসটা সম্পর্কে জানেন এবং এটাকে কন্ট্রোল করে রাখেন যাতে সেফ একটা প্রেগনেন্সি আমরা পাই। জি, এই ডিসকাশনে আবার আসবো। তার আগে স্যার আপনি কিছু অ্যাড করতে চান কিনা? যেহেতু ডায়াবেটিস এত কমন একটা রোগ, আমি শিওর যে সব এজ গ্রুপেই তো এখন ডায়াবেটিস হয়ে থাকে, তো আপনি কিছু ওনার সাথে অ্যাড করতে চান কিনা? অবশ্যই, কারণ প্রেগনেন্সি যেটা বল হাই রিস্ক প্রেগনেন্সি, আসলে হাই রিস্ক প্রেগনেন্সি মানে হচ্ছে যেই প্রেগনেন্সি নর্মাল আউটকামের রিস্কে পড়ে যাবে বা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তার হয়তো বা ডেলিভারি বাচ্চা ছোট হয়ে যেতে হবে, বড় হচ্ছে না, বাচ্চা মারা যাবে, ইন্টারভিউ মারা যেতে পারে, আগে তার ডেলিভারি করে বাধ্য হতে পারে, অত অন্য কমপ্লিকেশন অনেক কিছু হতে পারে। তবে তো অবশ্যই ডায়াবেটিস একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন। ডায়াবেটিস থাকায় মানে তার মা এবং বাচ্চার জন্য ঝুঁকিপূর্ণ। কারণ ডায়াবেটিসের জন্য আমরা বলি যে ডায়াবেটিস থেকে থাকে তাহলে অবশ্যই প্রেগনেন্সির আগ দিয়ে একটু ডায়াবেটিস কন্ট্রোল করে টার্গেট লেভেল কিন্তু নর্মাল লোকের চাইতে কম।
যার জন্য টার্গেট লেভেলটা মেনটেন করে প্রেগনেন্সি যাওয়া উচিত। এবং ডায়াবেটিস যে হয়ে থাকে তাকে প্রেগনেন্সির সময় ক্লোজ মনিটরিং গাইনোকোলজিস্ট প্লাস হচ্ছে কি মেডিসিন অথবা এন্ডোক্রিনোলজিস্টের সাথে কম্বাইন্ডলি ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। আদারওয়াইজ ডায়াবেটিস কন্ট্রোল না করেন তার ডায়াবেটিস সংক্রান্ত যে প্রেগনেন্সি রিলেটেড বা গর্ভকালীন জটিলতা অনেক বেড়ে যাবে। যে বাচ্চা বড় কমন যেটা যে বাচ্চা অনেক বড় হয়ে যায়, ফলে তাদের নর্মাল ডেলিভারি অনেক সময় করা সম্ভব হয় না। তাদের মানে মর্টালিটি বলি, তাদের ডিজিজ বলি, মায়ের ঝুঁকি সবগুলি কিন্তু বেড়ে যায়। ফলে আমাদের যেটা হলো ডায়াবেটিস আপনার আগে থেকে ডায়াগনোসিস হয়ে থাকে, অবশ্যই আপনি প্রেগনেন্ট হওয়ার আগে ডায়াবেটিস ওয়েল কন্ট্রোল করে দেন ইউ প্ল্যান ফর প্রেগনেন্সি, দ্যাট প্ল্যান প্রেগনেন্সি পরিকল্পনা করে আপনি সবচেয়ে ভালো সময় সুগার কন্ট্রোল অবস্থায় প্রেগনেন্সি প্ল্যান করবেন। আর প্রেগনেন্সি হওয়ার পরে যেটা বলে জিডিএম বা লট অফ প্রেগনেন্সি গর্ভকালীন রিলেটেড ডায়াবেটিস যেটা বলা হয়, সেটা কিন্তু এই জন্য আমাদের কিন্তু 2 থেকে 3 বার রেগুলার চেক করতে হয়। যাদের ডায়াবেটিস না থাকলেও যেন চেক করে দেখতে হবে ডায়াবেটিসটা লেভেলটা ক্রস করে কিনা। আর ডায়াবেটিস পিপল কিন্তু যেটা অন্য যে আরেকটা আলাদা, ওদের কিন্তু আমরা বলি ইনসুলিনটা প্রি রিকুইজিট। ইনসুলিনটা এই প্রশ্নটা আসলে আপনাকে এখন করতে চাচ্ছিলাম, যেহেতু বাচ্চা পেটে থাকলে অনেকেই কিন্তু মেডিসিনের ব্যাপারে খুব কনসিয়াস থাকেন যে এটা বাচ্চার কোনো ক্ষতি করবে কিনা। সো ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে তো অনেক ক্ষেত্রে আমাদের নিয়ন্ত্রণের জন্য ওষুধের অবশ্যই ব্যবস্থা নিতে হয়। সো এটা আসলে সেফ কিনা, ইনসুলিন বা মুখের ওষুধের মধ্যে কোনটা সেফার, বা এগুলো নিলে কোনো বাচ্চার ক্ষতি হতে পারে? প্রথমত হচ্ছে অবশ্যই যে ডায়াবেটিস যেটা বললাম একটা ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য ব্যবস্থা ও ঝুঁকিপূর্ণ কন্ডিশন। সুতরাং এই ক্ষেত্রে আমাদের কিন্তু সুগারটা কন্ট্রোল করতে হবে মেটিকুলাসলি। সেক্ষেত্রে ইনসুলিন অবশ্যই একটা বেস্ট আমাদের ওয়ে, যদি পেশেন্ট কমপ্লাই করতে পারে। এবং ডায়াবেটিসটা ইনসুলিন দিলে কিন্তু আমার আউটকামও সবচেয়ে ভালো হবে, কন্ট্রোল করাটা বেটার হবে। এর সাথে আমাদের কিন্তু সব মুখের ওষুধ না হলেও কিছু কিছু মুখের ওষুধকে আমরা প্রেসক্রাইব করতে পারি, এটা সেফলি দেওয়া যেতে পারে। কিন্তু আমাদের প্রাইমারি টার্গেট হবে ইনসুলিন দিয়ে সুগারটাকে কন্ট্রোল করা। এবং আমাদের মেন যে সাইড ইফেক্ট বললেন, সাইড ইফেক্ট হচ্ছে ইনসুলিন কোনো অবভিয়াস সাইড ইফেক্ট নাই এক্সেপ্ট হাইপোগ্লাইসেমিয়া, সুগারটা বেশি লো হয়ে যায় কিনা। যদি আমরা সুগারটা লো হওয়াটা প্রিভেন্ট করবো কীভাবে? পেশেন্ট এডুকেশন করা, রেগুলার তাকে সুগার মনিটরিংয়ে হেল্প করা, এবং একজন ওনার যে কনসালটেন্ট থাকে সে রেগুলার একটা অথবা তার যে ডাক্তার থাকেন তার চিকিৎসকের সাথে পরামর্শ করে ডোজটা অ্যাডজাস্ট করে। জি, তার মানে এটার ব্যাপারে আসলে রোগীদের এত ওয়ারি হওয়ার কিছু নেই, এটা সেফ। ওষুধ চিকিৎসা করতে বরং চিকিৎসা না করার রিস্কটা অনেক বেশি। সো মেডিসিন দেওয়াতে কোনো ধরনের হেজিটেশন করা নাই। যেগুলো দিবেন অবশ্যই আমরা জেনেই দেবো, কোনো কোনো ওষুধ দেওয়া যাবে না ডেফিনেটলি। আমরা সেই নামগুলো বলতে চাচ্ছি না, কারণ তাহলে আমাদের অনেকদম ভীতি তৈরি হবে। তবে যেটা হলো কিছু দেওয়া যাবে না, এই জন্য একজন কনসালটেন্ট যিনি দিবেন উনি অবশ্যই চিন্তা করে দিবেন এটা কোনটা সেফ, তবে মেডিসিন নিতে হবে। জি, এবং এই জন্য আমরা সবসময় এনকারেজ করছি আসলে কারো আন্ডারে থেকে বা সুপারভিশনে থেকে যাতে ট্রিটমেন্টটা নেন। সো যেহেতু ডায়াবেটিস আমরা জানি দীর্ঘমেয়াদী রোগ, সো যেহেতু প্রেগনেন্সিতে অনেকের ক্ষেত্রে নতুন করে ডায়াবেটিস হতে পারে, এটাকে একটা দীর্ঘমেয়াদী রোগে পরিণত হতে পারে কিনা, নাকি এটা শুধু প্রেগনেন্সিতেই সীমাবদ্ধ থাকে? ধন্যবাদ আপনার এই প্রশ্নটা। আসলে এটা একটা জটিল, মানে আমি বলবো কমন কোশ্চেন, জটিল না কমন কোশ্চেন। আসলে জিডিএম বলি অর্থাৎ কী বল জেস্টেশনাল ডায়াবেটিস ম্যালারাইটিস অথবা গর্ভকালীন যে নতুন ডায়াবেটিস হলো, এদের ক্ষেত্রে কিন্তু আমাদের আউটকাম কী? প্রথম হচ্ছে এদের ভিতর কিন্তু অনেকেরই কিন্তু ডায়াবেটিস ভালো হয়ে যেতে পারে। যাদের প্রেগনেন্সি ডায়াবেটিস হলো তা কিন্তু যখন হলো কয়েক সপ্তাহ পরে কিন্তু তার ডায়াবেটিসটা চেঞ্জ হয়ে যেতে পারে বা নর্মালি চলে আসতে পারে। কেন? দেখা যায় ডায়াবেটিস যখন প্রেগনেন্ট হন কিছু কিছু শরীরে হরমোন তৈরি হয় যেগুলি নর্মাল যে বর্ডারলাইন গ্লুকোজ থাকে ওকে বাড়িয়ে ফেলে। তো প্রেগনেন্সির পরে হরমোনগুলি চলে যায়, যার জন্য অনেকে ডায়াবেটিসটা নর্মাল আসতে পারে। কিন্তু 1/3 পেশেন্টের বেলায় কিন্তু ডায়াবেটিস কন্টিনিউ করতে পারে। এবং আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, যার একবার ডায়াবেটিস হলো, যেটা আমাদের গাইনোকোলজিস্ট কলিগ বলছিলেন যে ডায়াবেটিস যদি এখন হয়ে থাকে জিডিএম বা জেস্টেশনাল ডায়াবেটিস, সেটা কিন্তু কারো কারো সেকেন্ড যখন প্রেগনেন্ট হবে মাঝখানে ভালো ওই সময় আবার হওয়ার সম্ভাবনা থাকে। ফলে একবার যদি জিডিএম বা এই ডায়াবেটিস হয়ে থাকে গর্ভকালীন সময়ে, আপনি কিন্তু 1/3 মতো কিন্তু লং টার্ম ডায়াবেটিস হয়ে যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভালো হয়ে যায়। তারপরে কিন্তু এই জন্য আমরা সাজেশন করি প্রেগনেন্সির পরে কিন্তু নির্দিষ্ট মেয়াদে আপনারা সুগার চেক করবেন। আর পরবর্তী যদি আপনি প্রেগনেন্ট হন তখন অবশ্যই আপনি ডায়াবেটিস ভালো করে চেক করবেন। একবার যে হয়ে থাকে প্রথম, দ্বিতীয় টার্ম কিন্তু জিডিএম হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এছাড়াও নতুন করে কিন্তু সেকেন্ড প্রেগনেন্সি আবার না থাকলেও পরে প্রেগনেন্সি আবার হতেও পারে। জি, এবং যেহেতু খুব কমন একটা কন্ডিশন, এই জিনিসটা মাথায় রাখাটা ইম্পর্টেন্ট। এবং যেহেতু জিডিএম এর ক্ষেত্রে নট নেসেসারিলি সবারই ডায়াবেটিস হয়ে যাবে, বাট যেটা আপনি বললেন একটু চেক আপে যেতে থাকে যেটা লং টার্ম কন্টিনিউ করছে কিনা। অনেক ধন্যবাদ সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সালমা, আমার বয়স 27। জি, আমার প্রবলেম হলো যে আমি প্রথম বাচ্চার বয়স 6 বছর, ওই প্রেগনেন্সিতে আবার ডায়াবেটিস ছিল, লাস্ট 3 মাস ইনসুলিন নেওয়া লাগছিল। এখন বেবি হওয়ার পর আর ইনসুলিন লাগেনি এবং কোনো মেডিসিন খাওয়াও লাগেনি। এখন সেকেন্ড বেবি নিতে চাচ্ছি,
সেক্ষেত্রে কি আমি অন্য কোনো ডায়াবেটিসের বা অন্য কোনো ডাক্তার কনসাল্ট করে সিদ্ধান্ত নেব নাকি, যদি এটার জন্য জানতে চাচ্ছিলাম। জি, অনেক ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আপনাকে ডক্টর শুনতে পেয়েছেন, ওনার যদি কোনো প্রশ্ন থাকে আপনাকে জিজ্ঞেস করেন। আপনার কি কোনো প্রশ্ন আছে ওনার কাছে? না, কোশ্চেন ঠিক আছে দর্শক, আপনি আমাদের সাথে থাকুন, উনি আলোচনা করে দিচ্ছে এই বিষয়ে আপনার করণীয়টা কি। আচ্ছা, আপনার প্রথম প্রেগনেন্সিতে যেহেতু ডায়াবেটিস ছিল এবং আপনার লাস্টের 3 মাস যদি আমি ভুল না করে থাকি যে আপনার ইনসুলিন নেওয়া লাগছিল, সো এখন যদি আপনি প্রেগনেন্সির জন্য ট্রাই করতে চান, আমি সবার আগে বলবো একজন গাইনি বিশেষজ্ঞের শরণাপন্ন হন। কারণ হলো যে আমরা বেবি নেওয়ার আগে একটা টেস্ট করি, HbA1c। এই টেস্টটা করে যখন এটার মাত্রাটা 6-এর নিচে থাকে তখনই আমরা বলি যে আপনি বাচ্চা নেওয়ার জন্য রেডি। কারণ হলো 6-এর উপরে থাকলে বাচ্চার কিছু অ্যাবনর্মালিটি হওয়ার চান্স থাকে। এবং এই টেস্টটা করার পরে আপনার যদি এই মুহূর্তে ডায়াবেটিস না থেকে থাকে, আপনি ফলিক অ্যাসিড নিয়ে আপনি বাচ্চার জন্য ট্রাই করতে পারেন। বাট আপনার রেগুলার চেক আপে থাকতে হবে, যেহেতু কিছুক্ষণ আগে স্যারও বললেন যে একবার যদি কারো ডায়াবেটিস হয়ে থাকে প্রেগনেন্সিতে, সেকেন্ডবার হওয়ার চান্স তার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। জি, অনেক ধন্যবাদ। আর যেহেতু এই হাই রিস্ক প্রেগনেন্সির একটা বিষয়তে আমরা ডিটেল ডিসকাশন করলাম, আর একটা বারবার আপনি মেনশন করছিলেন সেটা হচ্ছে প্রেশার যদি সাথে থাকে, যেটা খুবই কমন একটা কন্ডিশন। সো প্রেশারের সাথে প্রেগনেন্সি এটা আসলে কিভাবে ঝুঁকিটা তৈরি করছে বা কিভাবে আমরা প্রিভেনশনের জন্য কাজ করতে পারি? আচ্ছা, একটা মেয়ের যখন প্রেশার হয়, বিশেষ করে আমরা বলি যে 20 উইকের পরে হলে সেটাকে আমরা যে ডায়াবেটিস রিলেটেড টু যেভাবে আমরা বললাম যে প্রেগনেন্সি, সেভাবে প্রেগনেন্সি রিলেটেড টু হাইপারটেনশন আমরা সাধারণত বলে থাকি যাদের 20 উইকের পরে প্রেশারটা আমরা ডায়াগনোসিস করি। তার আগে হলে সেটাকে আমরা ধরে নিই যে তার আগে থেকেই হয়তো প্রেশার ছিল। যেই রকমই প্রেশার হোক, এই প্রেশারটা যদি সে কন্ট্রোলে না রাখে, সেই ক্ষেত্রে একসময় দেখা যাবে যে প্রেশার রিলেটেড কমপ্লিকেশন হতে হতে আমরা যেটাকে প্রি এক্লামশিয়া, ইভেন এক্লামশিয়া বলি, যে বিভিন্ন অর্গান ইনভলভ হয়ে যায়, বিভিন্ন অর্গানের মধ্যে ডিসফাংশন শুরু হয়, প্লাস বাচ্চারও কিছু প্রবলেম হয়। যেমন বাচ্চার সার্কুলেশনটা ঠিক মতো পাচ্ছে না, প্লাসেন্টাল সার্কুলেশনের মধ্যে দেখা যায় যে ক্লট ফর্মেশন হয়, যার কারণে প্রপার সার্কুলেশন না পাওয়ার কারণে বাচ্চাটারও গ্রোথ রিটার্ডেশন হয়, মানে বাচ্চার গ্রোথটাও সময়ের সাথে বাড়ছে না। এই জন্য যার আগে প্রেশার আছে বা ফ্যামিলি হিস্ট্রি অফ প্রেশার থাকে বা বর্তমানে তার সিমটমগুলো আছে, যেগুলো হলো যে ওয়েট গেইন হচ্ছে বা তার ঘুম হচ্ছে না, মাথা ব্যথা হচ্ছে, এইসব পেশেন্টদেরকে আমরা বলি যে একটু মনিটরিংয়ে থাকতে, রিপিটেড তার ব্লাড প্রেশারটা চেক করার জন্য যে তার ব্লাড প্রেশারটা বাড়ছে কিনা। জি, যেহেতু আপনি যে উপসর্গগুলো বলেছেন, এই ধরনের উপসর্গগুলো তো প্রেগনেন্সিতে অনেকের ক্ষেত্রেই কমন, যে পায়ে পানি আসা বা শ্বাসকষ্ট হচ্ছে বা এই ধরনের অসুবিধাগুলো, কি কি সাইনগুলো দেখলে একজন পেশেন্ট দ্রুত ডাক্তারের কাছে যাবেন? বা যারা রুরাল এরিয়াতে আছেন তাদের জন্য তো আসলে হেলথ ফ্যাসিলিটি সব জায়গায় খুব অ্যাভেলেবেল না, তো কোন জিনিসগুলো ওনারা মাথায় রাখবেন এবং কি ধরনের ব্যবস্থাগুলো আসলে তারা রেডি রাখতে পারেন প্রেগনেন্সিটাকে সেফ রাখার জন্য? সাধারণত পায়ে পানি আসাটা এটা খুব কমনলি বলা হয় যে প্রেগনেন্সিতে এমনি রক্তশূন্যতার কারণে আসতে পারে, প্রেগনেন্সি ইনডিউস হতে পারে, যেহেতু জরায়ুটা বড় হচ্ছে, একটু প্রেশারের কারণে পায়ে পানি চলে আসতে পারে, এগুলো খুব কমনলি হয়ে থাকে। বাট হঠাৎ করে ওয়েট গেইন হওয়া, ঘুম না হওয়া, মাথা ব্যথা করা, বুকে ব্যথা করা, এই টাইপের ইউরিন আউটপুটটা কমে যাওয়া, এগুলো সাধারণত প্রেশারের সাথে রিলেটেড। তারপরেও অনেক সময় দেখা যায় কোনো সিমটম ছাড়াই প্রেশারটা বেড়ে যায়। সেই ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে একটা পেশেন্ট যদি রেগুলার অ্যান্টিনেটাল চেক আপে থাকে, আমাদের WHO ক্রাইটেরিয়ার মধ্যে আছে যে কতদিন পর পর একটা মা অ্যান্টিনেটাল চেক আপে আসবে, সে যদি রেগুলার চেক আপে থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা রেগুলার ব্লাড প্রেশার চেক করে দেখতে পারি যে কখন বেড়ে যাচ্ছে। চেকআপটা কিরকম হওয়া উচিত? একটা স্বাভাবিক মেয়ে যখন অ্যান্টিনেটাল চেক আপে যায়, তখন আমরা তাকে বলি যে 1 মাস অন্তর অন্তর 28 উইক পর্যন্ত সে ফলো আপে আসবে, এবং 28 উইক্সের পর থেকে 36 উইক্স পর্যন্ত সে 15 দিন পর পর আসবে, এবং দেন 1 উইক পর পর আপ টু ডেলিভারি। বাট যাদেরকে আমাদের হাই রিস্ক মনে হয়, যা নিয়ে আজকে আমরা কথা বলছি, এরকম যদি কোনো পেশেন্ট থাকে, তখন তাদেরকে আমরা বলি যে 20 উইক পর্যন্ত তারা মান্থলি আসবে, এবং দেন আপ টু 36 উইক্স তারা 2 মান্থলি আসবে, অ্যান্ড দেন 1 উইক। এবং তারপরও ডিপেন্ড করে যে তার হাই রিস্ক কন্ডিশনটা কতটা এক্সট্রিম। অনেক সময় দেখা যায় ভর্তিও লাগতে পারে কিছু দিনের জন্য। যেমন প্রি এক্লামশিয়া বা এক্লামশিয়া তো একটা খিঁচুনি, যখনই আমরা প্রি এক্লামশিয়ার সাইন সিমটমগুলো দেখতে পারি, যার হেডেক হচ্ছে, চোখে ঝাপসা দেখছে, এপিগ্যাস্ট্রিক পেইন বা রাইট সাইডের লিভারের জায়গায় পেইন হচ্ছে, এইসব ক্ষেত্রে আমরা পেশেন্টকে ভর্তি দিই, কিছু ইনভেস্টিগেশন করে দেখি। যদি দেখি যে অর্গান ডিসফাংশন অলরেডি শুরু হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পেশেন্টকে ভর্তি রেখে ইমিডিয়েট ট্রিটমেন্ট দিই। মানে এই উপসর্গগুলোকে আপনারা রেড ফ্ল্যাগ সাইন ধরে এটাই মানুষকে এডুকেট করেন যে এই উপসর্গগুলো যদি দেখে তাহলে যাতে দ্রুত ডাক্তারের কাছে চলে আসে। জি, অনেক ধন্যবাদ। আর এটা চিকিৎসার বিষয়টা আপনার কাছে জানতে চাইবো, তার আগে স্যার আপনার কাছে একটু যেটা জানতে চাই, পানিবাহিত অনেকগুলো রোগের বিষয় আপনি বললেন এই সিজনটাতে, যেটা খুব কমনলি হচ্ছে। যেহেতু যে কোনো একটা রোগ নিয়ে আমরা আলোচনা যদি করতে চাই, আমার মনে হয় হেপাটাইটিসটা নিয়ে যদি একটু আলোচনা করি, মানুষের জানাটা
ইম্পর্টেন্ট এই বিষয়টা নিয়ে, যেহেতু খুব বেশি সবসময় এটা নিয়ে ডিসকাশনটা হয় না। সো হেপাটাইটিসটা একটু যদি ইলাবোরেটলি আমাদের দর্শকদের বলতেন কীরকম হেপাটাইটিস রোগটা এবং কি কি উপসর্গ দেখে একজন মানুষ এই রোগটা বুঝতে পারবেন। ধন্যবাদ। আচ্ছা, যেটা বলছিলাম যে পানিবাহিত রোগের ভিতরে অবশ্যই আমাদের জন্য একটা বড় রোগ হচ্ছে জন্ডিস বা হেপাটাইটিস। জন্ডিস হচ্ছে কমনটা আছে, জন্ডিস তো আসলে কোনো রোগ না, আমরা বলি হেপাটাইটিস। হেপাটাইটিস ভাইরাসটা কিন্তু আমাদের কয়েক ধরনের আছে, কিছু কিছু এ বি আমরা যেমন আছে জানি, ই আছে, সি আছে, অনেকগুলো প্রকার আছে এটা। হ্যাঁ, অনেকগুলো প্রকার আছে। এখন এর ভিতরে পানির সাথে সংশ্লিষ্ট ভাইরাস হচ্ছে এ এবং ই। হেপাটাইটিস এ এবং ই ভাইরাস আমরা বলি অ্যাকিউট হেপাটাইটিস, মানে এই রোগটা হঠাৎ করেই শুরু হতে পারে। আপনি আজকে যে কোনো জীবাণু আপনি খাওয়ার মাধ্যমে, পানির মাধ্যমে শরীরে প্রবেশ করে, 1 থেকে 2 সপ্তাহ পরে আপনার কিন্তু এই জন্ডিসের লক্ষণ দেখা দেবে। তারপরে তো কী লক্ষণ, প্রথম মানে প্রোড্রোমাল অথবা এক ধরনের শুরুতে এক ধরনের জ্বর ভাব, শরীর ব্যথা, ভাইরাস জ্বর যেরকম হয় একটু জ্বর থাকতে পারে, শরীর ব্যথা থাকে, মেজ বলি বাংলা যেটা, এটা হতে পারে। ফলোড বাই খাওয়ার রুচি কমে যাওয়া, যেটা ইম্পর্টেন্ট হচ্ছে রুচি কমে যাবে। তারপরে বমি ভাব বা বমি হয়ে যাবে কারো চোখ হলুদ হওয়া শুরু করবে, কারণ জন্ডিস হওয়া মাত্র একটা লেভেল ক্রস করলে চোখগুলো হলুদ হওয়া শুরু করে। সে প্রথমে যদি আমাদের এরকম জ্বর ভাব নিয়ে আসলো, তারপর দেখা গেলো শরীর ব্যথা হচ্ছে, তারপর খাওয়ার রুচি কমে যাচ্ছে, বমি হচ্ছে, চোখ হলুদ হয়ে যাচ্ছে, তারপরে ইউরিন হলুদ বা প্রস্রাব হলুদ হয়ে যাচ্ছে, এইটা হলো মেইন লক্ষণ যেটা আমরা বলবো যে ভাইরাল হেপাটাইটিসের। তার ভিতরে ইম্পর্টেন্ট একটা জিনিস হলো যে এই হেপাটাইটিসগুলো কিন্তু সাধারণত হঠাৎ করে শুরু হয়, হঠাৎ করে কিন্তু খারাপ হতে পারে। সেই ধরনের কোনো লক্ষণ দেখেন আপনি যে কোনো ধারে কাছে একদম মেডিকেল প্র্যাকটিশনার, কারণ এটা কমন রোগ তো সবাই এটা জানেন, ফলে ওনার কাছে গেলে কিন্তু আপনি নির্ধারিত পরীক্ষা টরীক্ষা করে এটা যে ওনার নির্ণয় করবেন আপনার জন্ডিসের মাত্রা কী। কারণ সব ক্ষেত্রে কিন্তু জন্ডিসগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নর্মালি ভালো হয়ে যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে রোগীর জটিলতা নিয়ে মানে অজ্ঞান হয়ে যাওয়া, তারপরে প্রেশার বমি করতে প্রেশার কমে যায়, এমনকি মৃত্যু মুখের সম্ভাবনা বেড়ে যায়। সো এইগুলো হলে কিন্তু আপনি অবশ্যই এই জন্যে বলা যে একজন চিকিৎসকের কাছে থেকে আপনি একটু পরামর্শ রাখবেন কিভাবে চলবেন। স্যার, এই বিষয়ে একটা কোয়েশ্চেন না করলেই না, সেটা হচ্ছে অপচিকিৎসার ব্যাপারটা। এই জন্ডিসের হলে যেহেতু আপনি বললেন অনেকে নিজে ঠিক হয়ে যায়, কিন্তু এটাকেই কিন্তু একটা গোষ্ঠী ব্যবহার করে বিভিন্ন ধরনের অপচিকিৎসা করে রোগীদেরকে আরও ঝুঁকির মুখে ফেলে দিচ্ছেন। সো এই বিষয়টা নিয়ে একটু জনগণকে সচেতন করার জন্য আপনার পরামর্শটা জানবো। তার আগে একটু একজন দর্শক যুক্ত হয়েছেন, ওনার প্রশ্নটা আমরা একটু নিয়ে নিই। দর্শক, এবং আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা আমাদের জানান। আসসালামু আলাইকুম, আমার নাম ফেরদৌসী বেগম। জি, আমার বয়স 54। আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নেবেন প্লিজ পিছন থেকে। আমার সমস্যাটা, আমার প্রেসারও আছে, ডায়াবেটিসও আছে। ডায়াবেটিস মোটামুটি কন্ট্রোল, মোটামুটির মধ্যে, আর প্রেসারও ভালোই, সবসময় একই রকম থাকে, কিন্তু মাঝখানে একটু 160 হয়ে গেছিল আর 100 ছিল 15 থেকে 20 দিন আগে, কুরবানিদের তো কিছু পরে। এখন আমার সমস্যা হচ্ছে এই আমি দিনে ভালো, কিন্তু দিনে ভালো কি একটু ঘোরায়, মাথা ঘোরায়, ওই বালিশে মাথা দিলে, আর গত 2 রাত ধরে আমি ঘুমাইতেই পারতেছি না। তো গতকাল শুক্রবার ছিল, কোন ডাক্তার কাছে যাবো এইটা আমাকে একটু অবশ্যই একটু পরামর্শ দিন। আমি কি ডাক্তার দেখালে মাথা ঘোরায়, মানে বালিশে মাথা দিতে পারি না, মাথা এত ঘোরাচ্ছে, চোখ খুলে মনে হয় আরো বেশি ঘোরায়, তো চোখ বন্ধ করে থাকি আর কি। আমাকে একটু কাইন্ডলি পরামর্শ দিন। আপনাকে ডক্টর শুনতে পেয়েছেন, ওনার যদি কোনো প্রশ্ন থাকে উনি আপনাকে করবে। এখন প্রেসার মেপেছেন কিনা? আপনি প্রেসার মেপেছেন 160/100 ছিল কালকে, গতকালকে। আচ্ছা দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাকে প্রশ্ন করেছেন উনি। গতকালকে কি আপনার প্রেসারটা মাপা হয়েছিল কিনা? না, গতকালকে আমি মাপাইনি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কানে কোনো সমস্যা আছে কিনা? আপনার কানে কোনো সমস্যা আছে? কানে ধরেন যে কোনো শোষ? না, কানে কোনো সমস্যা। বুঝতে পারছি, ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যাই স্যার, এসে তারপর আমরা উত্তরটা অবশ্যই দিব। দর্শক ততক্ষণ পর্যন্ত কষ্ট করে আমাদের সাথেই থাকুন। আমরা ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটাল নিবেদিত স্বাস্থ্যগত অনুষ্ঠান থেকে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। শুধু দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটাল নিবেদিত স্বাস্থ্যকথা অনুষ্ঠানে। এবং আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর সোহেল মাহমুদ আরাফাত এবং ডক্টর রেহানা আরজুমান হাই। স্যার, আপনার কাছে একজন দর্শকের প্রশ্ন ছিল আমরা বিরতিতে যাওয়ার আগে। উনি প্রেশার এবং ডায়াবেটিস রোগী, বাট উনি 2 দিন ধরে ওনার প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে। সেটা কারণটা কি হতে পারে বা ওনার করণীয়টা কি, সে বিষয়ে জানতে চেয়েছিলেন।
ধন্যবাদ মিসেস ফেরদৌসী। আপনার ডায়াবেটিস এবং প্রেশার দুইটাই কন্ট্রোলে ছিল, আমি মনে করি এটা আপনার অবশ্যই ক্রেডিট, কারণ আপনি নিঃসন্দেহে নিয়ম মেনে চলছেন। তবে গত 2 দিনে যে ঘটনা বললেন যে মাথা ঘুরছে, তো এক্ষেত্রে প্রথমে বলবো আপনি প্রেশারটা মেপে নেন, ব্লাড প্রেশারটা কত আছে, খুব বেড়ে গেল কিনা, যার সম্ভাবনা কম। তবে মনে হচ্ছে আপনার প্রেশারটা রিলেটেড মনে হয় না। আপনি এই ধরনের যে মাথা ঘোরানো, আপনার ভাটাইগো বা পজিশনাল ভাটাইগো, তার মানে হচ্ছে আমরা যখনই আপনি কোনো মুভ করবেন, শোয়া থেকে উঠবেন বা বসা থেকে শুবেন অথবা ডানে বামে ঘুরবেন, তখনই কিন্তু আপনার মাথাটা ঘুরবে। তো এই ধরনের রোগগুলো কিন্তু যার একবার হয় তা কিন্তু আবার ভবিষ্যৎ আবার 2 মাস 3 মাস 6 মাস পরে আবার হলেও হতে পারে। তো এই ক্ষেত্রে আমি মনে করি আপনার প্রেশারটা প্রথম মেপে নেন। মেপে আপনি যদি দেখেন প্রেশার সব ভালো থাকে, তাহলে একজন আপনি নিকটবর্তী যে চিকিৎসককে দেখাতেন, হ্যাঁ, ওনাকে দেখান, অথবা একজন মেডিসিন অথবা নিউরো মেডিসিন রিলেটেড একজনকে আপনি দেখাবেন, তাতে হয়তো আপনার রোগটা সঠিক নির্ণয় হবে। তবে যতক্ষণ আমরা শুনলাম আপনার কথা থেকে, এটা আমাদের কাছে মনে হচ্ছে পজিশনাল ভাটাইগো বলে আমাদের মেডিকেল টার্মে। এই রোগটা কিন্তু খুব ভয়ঙ্কর কোনো কিছু না, এটা কয়েকদিন থাকে বা তারপর আস্তে আস্তে ভালো হয়ে যায়। তো যতদিন থাকে ততদিন নিজের কাছে খুব অস্বস্তি লাগে, একটা ভয় কাজ করে। তো আমার মতে আপনি প্রেশারটা মেপে কাছাকাছি কোনো চিকিৎসককে দেখান। জি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আর যেহেতু অন্যান্য আরও কারণও আছে যেটার জন্য এই সমস্যাটা তার উপলব্ধি হতে পারে, সেক্ষেত্রে আপনি যেটা বলেছেন বিশেষজ্ঞের কাছে গিয়ে একটু দেখে নেওয়াটা ভালো হবে। স্যার, আপনার কাছে যেটা একটু প্রশ্ন করেছিলাম অপচিকিৎসার বিষয়টা, যেহেতু হেপাটাইটিস বা জন্ডিস খুব কমনই আমাদের দেশে, তো এই বিষয়টা নিয়ে একটু আমাদের দর্শকদের কি মেসেজ দিতে চান বা তাদের করণীয়টা কি, সে বিষয়টা যদি একটু বলতেন। ধন্যবাদ। আসলে জন্ডিসের খুব কমন রোগ আমাদের দেশে, যেহেতু খাবার ফুড হাইজিন যেটা বলি, এটা আমাদের খুবই পুয়ার বলবো আমাদের হিসাবে। যেখানে সেখানে পানি খাচ্ছি, যেখানে যেখানে আমরা খাওয়া খাচ্ছি, এটা অনেক প্রিপারেশনটা অনেক সময় হাইজেনিক হয় না, যার জন্য আমাদের দেশে বেশ কমন। এবং এইটার কারণে জন্ডিস আমি বলবো যে বেশ ভালো পরিমাণে জন্ডিস আমরা পাই, বিশেষ করে এই সিজনে যেখানে পানিবাহিত রোগগুলো বেড়ে যায়। তো জন্ডিস আমরা যেটা কমন যে জন্ডিসগুলি বললাম, একুট ভাইরাল হেপাটাইটিস, তার মানে এটা ভাইরাস দিয়ে হয়। ভাইরাস কিন্তু কোনো ঔষধ লাগে না। ভাইরাস সংক্রান্ত রোগগুলোর সুবিধা হলো বেশিরভাগ ক্ষেত্রেই অটোমেটিক্যালি নিজ থেকে ভালো হয়ে যায়। তাহলে আমার চিকিৎসাটা কী দেবো? যখন জন্ডিস বা হেপাটাইটিসের লক্ষণগুলো থাকবে, আমরা বলি যে আপনার পরিমিত বিশ্রাম, 2 নম্বর যথেষ্ট পরিমাণ পানি জাতীয় লিকুইড জাতীয় খাওয়া, গুরুপাচ্য যেগুলো আছে, যেমন ধরেন যে হেভি ফুড, তেল জাতীয় খাওয়াগুলো অ্যাভয়েড করা। 4 নম্বর হচ্ছে আপনি যে বাউল মুভমেন্ট বা পায়খানা যেন রেগুলার হয়, এগুলি একটু খেয়াল রাখা। মেইনলি এই 3-4টা জিনিস আমরা অ্যাডভাইস করি। এর বাইরে কিন্তু জটিলতা বা কমপ্লিকেশন না হলে কিছু করা লাগে না। তবে এই ক্ষেত্রে আমাদের বলবো কিছু জিনিস অ্যাভয়েড করতে বলি, যেমন ঔষধের ভিতরে প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো যেন না খায়, ঘুমের ওষুধ যেন না খায়, এগুলো কিছু কিছু ওষুধ আপনি অ্যাভয়েড করবেন। কিন্তু দেখা যায় যে জন্ডিস যেহেতু অটোমেটিক ভালো হয়ে যায়, এইটা প্রচার করে যেহেতু জানে অনেকেই কিন্তু এর অপচিকিৎসা করেন, যেমন পানি খাওয়ানো, ডাবের পানি খাওয়ানো, শরীর ধোয়ানো, গলায় অনেক সময় মালা পরিয়ে দেয়, এই ধরনের নানা রকম চিকিৎসা কিন্তু গ্রাম দেশে বা আমাদের বলবো যে শহরে হয়তো অনেক স্লাম এরিয়া এগুলি চালু আছে। তো এগুলি কোনো ভূমিকা নাই। আপনারা জন্ডিসের রোগী যদি হয়ে থাকেন, যদি হেপাটাইটিস লক্ষণ থাকে, যদি আপনি অন্য কোনো জটিলতা না থাকে, প্রাথমিকভাবে আপনি যে MBBS ডাক্তার সাহেব আছেন তার সাথে কথা বলেন। উনি যদি মনে করে যে আপনি আরও বড় কোথাও পাঠাতে, উনি হয়তো পাঠাবেন। কিন্তু এর বাইরে আপনার বেশি চিকিৎসা লাগবে না। বিশ্রাম, পানি, তরল জাতীয় খাওয়া, গুরুবাচ্য জিনিসগুলো অ্যাভয়েড করা, এবং কোনো কোনো ক্ষেত্রে পায়খানা যেন রেগুলার না হলে একটা পায়খানার সিরাপ আছে সেটা খেতে পারেন। আর লাস্টে হচ্ছে জটিলতা হলে অবশ্যই আপনি চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন। আর কনভেনশনাল যে চিকিৎসাগুলো বাইরে, আমাদের মেডিকেল চিকিৎসা বাইরে, তাবিজ দেওয়া, মালা পরা, পানি খাওয়া, এগুলির মাধ্যমে উল্টে আরও সমস্যা তৈরি হতে পারে। স্পেশালি অনেক সময় এখানে যে ওষুধগুলো ব্যবহার করে থাকে সেগুলো কিন্তু, যেটা আপনি বলেছেন, কমপ্লিকেশনের দিকে কিন্তু রোগীকে নিয়ে যায় এবং যেখানে তার জীবনের ঝুঁকি তৈরি হয়ে যায়, যেটা অটোমেটিক্যালি ভালো হয়ে যেতে পারতো। সো এই তথ্যটাই আসলে আমরা দর্শকদের দিতে চাই। খুবই সিম্পল একটা বিষয়, কিন্তু যখন রোগ হন তখন হয়তো মানুষ ন্যাচারালি চিন্তা করেন না বা স্বাভাবিকভাবে বুঝতে চেষ্টা করেন না। এটা মাথায় রাখবেন। উনি বিশেষজ্ঞ হিসেবে কিন্তু পরামর্শটি দিয়েছেন জেনে এবং বুঝে। সো চেষ্টা করবেন এটা মাথায় রেখে সঠিক চিকিৎসাটা নেওয়ার জন্য এবং অপচিকিৎসা থেকে নিজেদেরকে সেফ রাখার জন্য। আপনার কাছে একটু এই বিষয়টা জানতে চাচ্ছি, যাদের প্রেগন্যান্সিতে এরকম হেপাটাইটিস বা যাদের জন্ডিস হচ্ছে, তাদের জন্য কেয়ারটা আসলে আমাদের দেশে কিরকম আছে? আসলে প্রেগনেন্সিতে যদি জন্ডিস হয়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু খুব যে এক্সট্রা কোনো মেডিসিন দিয়ে থাকি তা না। যদি সিমটোমেটিক কিছু দিয়ে থাকি, যে বমি ভাবের জন্য যেমন আমরা বমির ওষুধ দিয়ে থাকি, বা যদি মাথা ব্যথা বা অন্য কোনো খুব লাইট পেইন কিলার প্যারাসিটামল দিয়ে থাকি। আদারওয়াইজ এটা আমরা জাস্ট অবজারভেশনে রাখি যে এটা গ্র্যাজুয়ালি যেভাবে অ্যারাইজ করছে আস্তে আস্তে এটা চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কিছু রেস্ট্রিকশন, যেগুলো স্যার বলেছেন, যে বাহিরের পানি না খাওয়া, বাসায় ফুটানো পানি খাওয়া, তারপর বাহিরের খাওয়াগুলো অ্যাভয়েড করা, তারপর এই যে বৃষ্টি যেমন এখন, কিন্তু যাদের এটা তো এবং ইয়ের ক্ষেত্রে উনি বলেছেন, কিছু কিছু তো
হেপাটাইটিস আছে যেগুলো দীর্ঘমেয়াদী, যেমন বি এবং সি যারা আক্রান্ত হয়ে থাকেন, তাদের জন্য প্রেগন্যান্সিতে আসলে কি ধরনের ট্রিটমেন্ট আমাদের দেশে অ্যাভেলেবেল আছে এবং তারা প্রেগন্যান্সি প্ল্যান করতে পারেন কিনা, সেফ কিনা সেটা? অবশ্যই পারেন। যারা হেপাটাইটিস বি আছে পজিটিভ, তারা মারা প্রেগনেন্সি অবশ্যই প্ল্যান করতে পারেন, বাট সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই আমরা আগে থেকে জানান দিয়ে দিই যে এটা ট্রান্সমিট হয়ে তার বেবির মধ্যে যেতে পারে। সো একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে একটা হেপাটাইটিস মায়ের কাছ থেকে, তখন আমরা ওই যে 12 ঘন্টার মধ্যে আমরা একটা ইমিউনোগ্লোবুলিন আর হলো ভ্যাকসিনটা দিয়ে দিই। তো এটা হলো নর্মাল যদি জন্ডিস হয়ে থাকে, নর্মাল জন্ডিসের মধ্যে যেমন পানিবাহিত এ আর ই, এর মধ্যে হেপাটাইটিস ইটা মায়ের জন্য খুবই খারাপ আকার ধারণ করে। একজন নন প্রেগনেন্ট মায়ের জন্য হেপাটাইটিস ইটা যতটা না খারাপ, সেক্ষেত্রে দেখা যায় যে একটা প্রেগনেন্ট মায়ের যদি হেপাটাইটিস ই ইনফেকশন হয়ে থাকে, সেটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন পর্যন্ত যেতে পারে। তার ব্লাড ডিআইসি আমরা বলে থাকি যে ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন, দ্যাট মিনস তার কোয়াগুলেশন প্রোফাইলটাকে তারা হ্যাম্পার করে। তো সেটা হয়ে থাকে। আরেকটা জন্ডিস যেটা আমরা হেল্প সিনড্রোম বলে থাকি, যে প্রেশারের কমপ্লিকেশনের কারণে জন্ডিস হয়ে হেল্প সিনড্রোম হয়ে থাকে, সেটা একটা মরণ ব্যাধির মতো হয়ে উঠতে পারে একটা মায়ের জন্য। সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্টটাকে আমরা একটা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়েই আমরা তাকে ম্যানেজ করে থাকি। এই কেসগুলো আসলে আমরা শুধু অবস্টেট্রিশিয়ানরা একা দেখি না, এই কেসগুলো আমরা একজন মেডিসিন বিশেষজ্ঞ বা হেপাটোলজিস্টের সাথে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে ট্রিটমেন্টটা দেওয়া হয়ে থাকে। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছে, ওনার প্রশ্নটা একটু আমরা নেই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, জি, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জি, জানান। আমি আমিন আহমেদ নারায়ণগঞ্জ থেকে বলছি। এই বয়স 52, আমার গ্যাস্ট্রিকের সমস্যা। আমার বোঝা যাচ্ছে যে সারাদিন পিঠ জ্বলে, পিঠ বিছনা লাগাতে পারি না, মাথাও জ্বলে, আর শরীর হাত পা জ্বালাপুরি করে। জি, আপনাকে ডক্টর শুনতে পেয়েছেন। জি, ওনার প্রশ্ন যদি থাকে আপনাকে জিজ্ঞেস করবেন। জি, ওজন 70 থেকে 72, আর প্রেসার নরমাল, ডায়াবেটিস আছে, ডায়াবেটিস কন্ট্রোলে আছে। জি, আপনার কি কোনো প্রশ্ন আছে? আপনার কোনো অ্যাংজাইটি বা কোনো স্ট্রেস আছে কিনা, কোনো ধরনের মেন্টাল স্ট্রেস অথবা অন্য কোনো কারণে মানসিক চাপে আছে, এরকম কিছু আছে? উনি কি তেমন মাঝে মাঝে হয়, কিন্তু তেমন না, মৌলিক না। যাই হোক, ধন্যবাদ। এখন আপনি যে কোশ্চেন করলেন বা যে প্রবলেমগুলো বলেন, শরীর জ্বালা পড়া, মাথা জ্বালা পড়া, এগুলি আসলে সত্যিকার নন স্পেসিফিক সিমটম বলে, এগুলো পার্টিকুলার কোনো রোগ এটা আসলে ইন্ডিকেট করে না। আপনি যে দেখেন, আপনি যে ব্লাড প্রেশার যদি ভালো থাকে, আপনি যদি ডায়াবেটিস ভালো থাকে, আপনি যদি রক্ত শূন্যতা না থাকে, অন্য কোনো প্রবলেম না থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এগুলি কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় যারা স্ট্রেস হয়, যখন মানুষের কোনো মানসিক চাপ থাকে, অথবা যারা একটু টেনশন প্রবণতা বেশি, অনেকের ভিতর থাকে, অল্পতে টেন্স হয়ে যায়, তাদের কিন্তু এটা হওয়ার সম্ভাবনা বেশি। তো আমার হিসাবে আমার বলবো যে আপনি প্রেশার ডায়াবেটিস কন্ট্রোল রাখেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান, যথেষ্ট পরিমাণ পানি খান, অবশ্যই বিশুদ্ধ পানি খাবেন যেটা আমাদের ডক্টররা বলেন, এবং তার সাথে আপনি যদি ইমপ্রুভ না করে ঘুমের ডিস্টার্ব হয়, আপনি ঘুমের ওষুধ খেতে পারেন হালকা, অথবা স্থানীয় কাউকে দেখিয়ে নেন। ধন্যবাদ। জি, এবং অনেক সময় নিউরোলজিক্যাল কজেও কিন্তু এরকম সিমটমস যদি হয়। জি, আপনার কাছে আমরা আসলে অনুষ্ঠান একদমই শেষের দিকে চলে এসেছি। একটু বিষয় যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিসের ব্যাপারে অনেক ইলাবোরেটলি আমরা জেনেছি। আসলে ক্রনিক ডিজিজ যেটা আছে হেপাটাইটিস বি এবং সি এর ব্যাপারে, যেহেতু দীর্ঘমেয়াদী অসুখ এবং এটা ট্রিটমেন্টের ব্যাপারটা কিন্তু অনেক মানুষই সচেতন না, যেটা যে চিকিৎসা আছে, ভ্যাকসিন আছে, বা এটা রোগটা হয়ে গেলেও যে চিকিৎসা আছে, এটা যদি একটু ইনফরমেশনটা আমাদের দর্শকদের দিতেন। ধন্যবাদ। আমাদের আসলে এ এবং ই এটা সৌভাগ্য যে ব্যাপার হলে অটোমেটিক ভালো হয়ে যায়, কিন্তু বি এবং সি যদি হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে প্রবলেম হলো কি, এদের কিন্তু একটা সিগনিফিক্যান্ট অংশ ক্রনিক হয়ে যায়। দ্যাট মিনস আমাদের এরা 6 মাসের বেশি এরা কন্টিনিউ করে। বেশি দিন যদি এই ধরনের ভাইরাসগুলো আমরা রক্তে থাকে, তার মূল টার্গেট হচ্ছে লিভার, ফলে এগুলো কিন্তু গ্র্যাজুয়ালি লিভারকে ড্যামেজ করে। তো আমাদের সতর্ক হতে হবে এটা যেন প্রথমত না ঢুকে শরীরে। তো এই ভাইরাসগুলি ঢুকে কীভাবে? প্রথমত ঢুকে আমরা বলবো যে স্কিনে অথবা ভেনাস সিস্টেম মানে ব্লাডের মাধ্যমে ঢুকতে পারে। তো আমাদের যখন আমরা কেউ ব্লাড নাও লাগবে, কোনো ইনজেকশন নাও লাগবে, এটা অবশ্যই সেফটি প্রোটোকল মেনটেন করে নেন। 2 নম্বর হচ্ছে সি ভাইরাসের কোনো ভ্যাকসিন নাই আনফর্চুনেটলি এখন পর্যন্ত, কিন্তু বি ভাইরাসের জন্য আমরা বলবো আমাদের যারা সাসসেপ্টেবল, যারা ভালনারেবল আছে, সবারই কিন্তু বি ভাইরাসের ভ্যাকসিন নেওয়া উচিত। বি ভাইরাসের ভ্যাকসিন কিন্তু খুবই অ্যাভেলেবল এবং আমাদের দেশে লোকালি তৈরি হচ্ছে। মাত্র 3 থেকে 4টা ডোজ দিলে কিন্তু আপনি প্রোটেকশন থাকবে এবং বি ভাইরাস আক্রমণের সম্ভাবনা কমে যাবে। ফলে এই ভাইরাস আক্রান্তের সম্ভাবনা কমে গেলে লং টার্ম এই ইফেক্ট আর হবে না। আর যদি আপনার হয়ে যায়, এখনকার যেই বর্তমান আমাদের মেডিকেল সায়েন্সের সুবিধা হলো যে এখানে কিন্তু 2টা রোগেরই ভালো চিকিৎসা আছে।
ফলে কারো যদি বি ভাইরাস সি ভাইরাস আক্রান্ত হয়ে যান আপনি জন্ডিস দেখা যেতে পারে, অথবা লং টার্ম থাকলে কিছু জটিলতা হয়, যেমন পেটে পানি আসা, শরীরে পানি আসা, চোখে পানি, চোখ মুখ ফুলে যাওয়া, এমনকি রক্ত বমি হয়, এই ধরনের কিছু লক্ষণ অনেক সময় দেখা যায়। যদি এরকম রোগ লক্ষণ হয় তো জন্ডিসে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই ভাইরাসের চিকিৎসা আপনি করবেন, এবং এই ভাইরাসের চিকিৎসা করলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাসের মানে আমি বলবো যে চিকিৎসা করা সম্ভব। তো মোদ্দা কথা হলো প্রথম স্টেপ হবে প্রিভেন্ট করা, সেফ পানি খাওয়া, সেফলি খাওয়াটা যেন সেফলি তৈরি করা হয়, কোনো ইনজেকশন নেওয়ার আগে অবশ্যই সেখানে সেফটি যেন মেনটেন করা হয়, একটা সিরিঞ্জ যেন দুইজন ব্যবহার না করেন, বেশিরভাগ দেখা যায় যেগুলো ঝুঁকিগুলো তৈরি করছে সেগুলো যাতে আমরা অ্যাভয়েড করে নিই। জি, অনেক ধন্যবাদ। এবং যদি কারো হয়েও যায় সেটা চিকিৎসাটা দেওয়া আছে সেটা যাতে মাথায় রাখেন, এবং কারো রোগটা যদি হয়ে থাকে সেটা হাইড না করে যখনই কোথাও যাচ্ছেন বা কোনো ডক্টরের কাছে যাচ্ছেন বা কারোর সাথে পার্টনারশিপে যাচ্ছেন সেটা যাতে শেয়ার করেন ইনফরমেশনটা। জি, অনেক ধন্যবাদ। আপনার কাছে একদম লাস্ট প্রশ্ন খুব ছোট করে, সেটা হচ্ছে সিজারিয়ান সেকশন নিয়ে সাধারণ মানুষের মনের মধ্যে আসলে অনেক ভয় এবং অনেক দুশ্চিন্তা কাজ করে, অনেক সময় মনে করেন যেটা হয়তো অপ্রয়োজনীয় করা হচ্ছে। এই বিষয়টা নিয়ে আমাদের দর্শকদের আশ্বস্ত করার জন্য কিছু বলতে চান কিনা? আচ্ছা, প্রেগনেন্সি যেমন একটা নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন, সো নর্মাল ডেলিভারি হবে, এটি আমাদের সবার কাঙ্ক্ষিত একটা ডিজায়ার যে আমরা চাই নর্মাল ডেলিভারি হোক। বাট সব ক্ষেত্রে আসলে নর্মাল ডেলিভারি আমরা এক্সপেক্ট করতে পারি না। যেমন একটা মা, যে আমি যেটা আপনাকে কিছুক্ষণ আগেও বললাম যে এক্সট্রিম অফ এজ, যে 18 বছরের নিচে যখন একটা মা ডেলিভারি করতে আসে তার নিজেরই এখনও শরীরের গঠন ঠিকমতো হয়নি, তো তার পক্ষে কিন্তু নর্মাল ডেলিভারি করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, কারণ তার বার্থ প্যাসেজটা হয়তো এখনও ঠিকমতো হয়নি। তো যাদের ক্ষেত্রে বার্থ প্যাসেজটা কন্ট্রাক্টেড থাকে বা ওই যে ডায়াবেটিসের কারণে যদি বাচ্চাটা বড় হয়ে যায়, যে প্রসেস অফ দ্য ডেলিভারিতে যে সে যে কোনো জায়গায় অবস্ট্রাকশন একটা ধাক্কা খেয়ে আর বের হবে না, এরকম ক্ষেত্রে, বা আরেকটা কন্ডিশন আমরা যেটা বলে থাকি যে প্লাসেন্টা, যেটাকে বাংলায় ফুল বলে অনেকে, যে প্লাসেন্টাটা যদি নিচে থাকে, তো এইসব কিছু কন্ডিশন আছে যেসব ক্ষেত্রে কিন্তু একেবারেই সিজার ছাড়া আর কোনো গতি থাকে না, যে নর্মাল ডেলিভারি হওয়ার সেখানে কোনো চান্স নাই। তার উপর এখন সবচেয়ে যেটা কমন সেটা হলো যে আগে থেকেই সিজার করা, ম্যাক্সিমাম পেশেন্টই আসে যে আমার প্রথম বাচ্চাও সিজার হয়েছে, এটা একটা কারণ। আর তাছাড়া আগের দিনে দেখা যেত যে মারা অনেক বাচ্চা নিত, এখনকার দিনের মারা ম্যাক্সিমাম একটা থেকে দুটো বাচ্চা নেয়, তো প্রত্যেকটা বাচ্চাই তাদের জন্য অনেক ভ্যালুয়েবল। সো কেউ যদি একটা ট্রায়ালেও দিতে যায়, যে নর্মাল ডেলিভারি ট্রায়ালে যাবে, কন্টিনিউয়াস আমাদেরকে বলতে থাকে যে বাচ্চার যাতে কোনো ক্ষতি না হয়, আমার যাতে কোনো ক্ষতি না হয়, সেফলি করেন, বা কিছু দূর গেলে আমি আর পারছি না সিজারে ঢুকায় ফেলেন, এরকম তাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে। তো দেখা যায় এটাও আমাদের মানসিকভাবে, কারণ একটা প্রসেস অফ বাতে দেখা যায় যে কোনো সময় একটা বাচ্চা কমপ্লিকেটেড হয়ে যেতে পারে, তার হার্টবিট কমে গেল বা বেড়ে গেল, তার রোটেশনটা ঠিক মতো হলো না, জাস্ট প্রসেসটা কোনো এক জায়গায় হল্ট হয়ে যেতে পারে। তো আমরা অ্যাট এ টাইম অবশ্যই সেটার ম্যানেজমেন্টটা নিয়ে থাকি, বাট এখনকার মারা সেই রিস্কটা নিতে চায় না। এটা এখন অনেক বড় একটা কজ, যার কারণে সিজারিয়ান সেকশনটা রেট আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছে। ইভেন হাই রিস্ক পেশেন্টগুলোর ক্ষেত্রেও কিন্তু এমন না যে সিজার লাগবে, তাদের ক্ষেত্রেও দেখা যায় WHO-র কথা হলো 15 থেকে 20% কেসে আপনি সিজারে যেতে পারেন, যেগুলো কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। যেমন প্রেশার আমি কন্ট্রোলে রাখতেই পারছি না, ডায়াবেটিস তার কোনো মতে কন্ট্রোলে হচ্ছে না, কমপ্লিকেটেড হয়ে সেখানে বাচ্চা বড় হয়ে গেছে, এইসব ক্ষেত্রে আমার সিজার লাগতে পারে। আদারওয়াইজ একটা মেয়ে যখন রেগুলার চেক আপে থাকে এবং তার সবগুলো মেডিকেল ডিসঅর্ডার আমি যদি কন্ট্রোলে রাখতে পারি, তাহলে তার কিন্তু নর্মাল ডেলিভারি পসিবল। সো সিজার বেড়েছে অবশ্যই, সেখানে শুধু যে অবস্টেটিশিয়ানের একটা কজ হিসেবে দায়ী করাটা ঠিক হবে না, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে আসলে এটা মেডিকেল নেসেসিটি, এবং অনেক সময় যেটা বললেন হয়তো পেশেন্টদের রিকোয়েস্টও অনেক ক্ষেত্রে করতে হচ্ছে এখনকার টাইমে, যেহেতু আমরা আসলে শুধু রোগটাকে ট্রিটমেন্ট করলে হয় না, রোগীকে অনেক সময় একই সাথে আমাদের ট্রিটমেন্ট করে ভালো একটা আউটকাম আমরা দিতে চাই। অবশ্যই অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে অনেক সুন্দর করে এলাবোরেটলি এগুলো বলার জন্য। আসলে ন্যাচারাল প্রসেসে সবাই চান বাচ্চাটা সুস্থভাবে জন্ম নিক, কিন্তু যখন নেসেসারি হয় তখন সেক্ষেত্রে সিজারিয়ানটা খুবই স্বাভাবিক একটা প্রসিডিওর। এটা নিয়ে খুব বেশি ওয়ারিড না হয়, আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে আপনি আপনার ফিজিশিয়ানকে ওটা জিজ্ঞেস করে নিতে পারেন। এবং স্যারকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর করে হেপাটাইটিসের বিষয়গুলো বুঝিয়ে বলার জন্য। খুবই সিম্পল সহজ জিনিস, মেনে চলে আশা করছি সবাই ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন, এটা আশা করছি। দেখা হবে আবারও আগামী সপ্তাহে।